গভীর রাত একটা মায়া কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল সুমনের। ঘুম ভেঙে যেতেই পাশে তাকিয়ে দেখলেন তার আদরের 2 বছরের ছোট্ট মেয়েটা বিছানায় নেই। মেয়েকে পাশে দেখতে না পেয়ে সুমন তার বউকে ডেকে উঠালেন। সুমনের ডাকে ওর বউ উঠে জিজ্ঞেস করলেন, কি গো, এত রাতে ডেকে তুললা, কি হইছে? বউয়ের কথায় সুমন বলল, দেখো না, আমাদের মেয়ে বিছানায় নেই। কথাটা বলে তাড়াতাড়ি করে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে পুরো ঘরে ভালো করে খুঁজলেন, কিন্তু সেই ছোট্ট মেয়েটাকে কোথাও পাওয়া গেল না। নিজের আদরের ছোট মেয়েকে হারিয়ে পাগলের মতো লাইট হাতে বাহিরে চিৎকার দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলেন। এদিকে সুমনের ডাকে ওর ভাই ভাবি ও আশপাশের অনেকে তাড়াহুড়ো করে উঠে চলে আসলেন। সবাই আশায় সুমন তাদের বললেন তার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে সবাই অবাক, কারণ এত ছোট বাচ্চা তো দরজা খুলতে পারবে না, তাহলে বাহিরে কিভাবে যাবে, কিভাবে বা হারিয়ে যাবে? সুমন ও সুমনের বউয়ের কান্নায় সবাই মিলে লাইট হাতে বাচ্চাটিকে খুঁজতে লাগলেন, কিন্তু আশপাশে কোথাও বাচ্চাটিকে খুঁজে পেলেন না। বাচ্চাটিকে খুঁজে না পেয়ে সবাই বাড়িতে এসে সান্ত্বনা দেন। রাত আর বেশি নেই, কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে আর সকাল হলে বাচ্চাটিকে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। এই ভেবে সবাই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আজান হলো। আজান হওয়ায় অনেকেই নামাজ পড়তে চলে গেলেন। এভাবে আরো কিছুক্ষণ অপেক্ষার পর চারদিকে দিনের আলো ফুটে উঠল। দিনের আলো মানে সকাল হওয়ায় সবাই মিলে বাচ্চাটিকে আবারও খুঁজতে লাগলেন। আশপাশে বাড়ির খাটের নিচে, ঝোপঝাড় সবখানে খুঁজেও সেই বাচ্চাটিকে আর পাওয়া গেল না। এত ছোট বাচ্চা কোথায় যাবে? থাকলে তো বাড়িতেই থাকবে। তবু মা বাবার মন কোনোভাবেই মানছে না। অবশেষে গ্রামে মাইকিং করে বাচ্চাটির খোঁজ করতে শুরু করা হলো, কিন্তু এতেও কোনো লাভ হলো না। এভাবে কেটে গেল একটা দিন। একদিন পর কেউ কেউ বলতে লাগলো, তোমরা কোনো কবিরাজের কাছে যাও। কথার কথা, কবিরাজ যদি কিছু জানতে পারে তাহলে তো ভালো। নিজের ছোট বাচ্চাটাকে হারিয়ে সুমন পাগলের মতো হয়ে গেছে। যে যা বলছে তাই করছে। লোকদের কথা শুনে সুমন একজন কবিরাজের কাছে যান, তার সাথে দেখা করেন, কিন্তু কবিরাজ এই ব্যাপারে তেমন কিছু বলতে পারেন না। কবিরাজ কিছু বলতে না পারায় সুমন বাড়িতে ফিরে আসে। এদিকে সুমনের মেয়ে হারিয়েছে, তাই অনেক আত্মীয় স্বজনরা আসছে তাদের বাড়িতে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। 3 দিন পর সুমনের সেই ছোট্ট মেয়েটার খোঁজ মেলে, কিন্তু জীবিত না, মৃত। 3 দিন পর সুমনের মেয়ের লাশ ভেসে ওঠে তাদের বাড়ির পাশের পুকুরে। নিজের মেয়ের লাশ ভেসে ওঠায় সুমনের বউ, উনি তো বেহুশ হয়ে যান। সুমনও অনেক ভেঙে পড়ে, এত সুন্দর কিউট একটা বাচ্চা কিভাবে মারা গেল? সে কি ইচ্ছে করে পুকুরে পড়ে মারা গেছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে গহীন কোনো রহস্য? আদরের ছোট মেয়েকে হারিয়ে সুমন ও তার পরিবার একদমই ভেঙে পড়েছে। এত ছোট একটি বাচ্চা হঠাৎ করে পুকুরে ডুবে মারা গেল, বিষয়টা যেন মানতেই পারছে না। সুমনের বাচ্চা মারা যাওয়ায় অনেকে অনেক কথা বলে। এর মাঝে সুমন হঠাৎ বলে ওঠে, আমার বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ যে রাতে আমার ছোট্ট মেয়েটা ঘর থেকে হারিয়েছে সেই রাতে আমি একটা মায়া কান্না শুনেছি। সুমনের মুখে কথাটা শোনার পর তার বড় ভাই বলে উঠে, মায়া কান্না? সুমন, তুই এই কথাটা আমাকে আগে কেন বলিসনি? এই একই কান্না আমিও শুনেছি কয়েক বছর আগে, যখন আমার মেয়েটাও মারা গেছে। আমার ছোট্ট মেয়েটা মারা যাওয়ায় আমি স্বাভাবিক ভেবেছিলাম, কিন্তু এখন তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমাদের পরিবারের উপর খারাপ কোনো আত্মা বা ভয়ঙ্কর অথবা কোনো ডাইনির নজর পড়েছে। তা না হলে আমাদের 2 ভাইয়ের 2টো মেয়েকে মেরে ফেললো। বড় ভাইয়ের মুখে কথাটা শুনে সুমন বলল, এমনটা যদি হতো তাহলে আমার ভাতিজা, তোমার ছেলেটা বেঁচে থাকতো না। এখানে অন্য সমস্যা আছে মনে হচ্ছে। সুমনের মুখে কথাটা শুনে ওর বড় ভাই বললেন, সেটাও ঠিক। আমার মেয়েটা মারা যাওয়ার পর আল্লাহ দেন আমার একটা ছেলে হয়েছে। ছেলেটার বয়স 4 থেকে 5 বছর। এখন পর্যন্ত তো কোনো সমস্যা হচ্ছে না। সুমন, সমস্যা হয়নি, যদি হয় তাহলে কি হবে? আমাদের পরিবার থেকে 2টো সন্তান মারা গেছে, আর যেন এমনটা না হয়। তুমি বড় ভাই, ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করো। তোমার ছেলের যেন আমার মেয়ের মতো অবস্থা না হয়। সুমনের কথায় ওর ভাবি বললেন, হ্যাঁ, সুমন ঠিকই বলেছে।
আমরা আমাদের ছেলেকে হারাতে পারবো না। তুমি কালকে কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসবা। কথা মতো পরের দিন সুমনের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে আসার পর অনেক দেখাশোনা করে সবাইকে বলেন, আমি তো তেমন কিছু দেখছি না। হ্যাঁ, একটা অশুভ ছায়ার প্রভাব আছে এই বাড়ির উপর, এছাড়া আমি কিছু দেখছি না। আপনাদের বাড়ির মেয়েরা ঠিক কী কারণে মারা গেছে এটা আমি ঠিক বলতে পারবো না। কথাটা বলে সেই কবিরাজ চলে যান। এই ঘটনার পর সুমন ও তার পরিবারের সাথে শুরু হয় অন্যরকম এক ঘটনা। রাত হলে সবাই একটা কান্নার আওয়াজ পেত। মনে হচ্ছে কেউ মায়া কান্না করছে। কান্নার আওয়াজটা শুনে মনে হতো ঘরের পিছনে বসে কেউ কান্না করছে। কান্নার আওয়াজ শুনে লাইট হাতে বাইরে বের হলে আর কিছুই শোনা যেত না। এরকম ভয়ের মাঝে চলতে থাকে দিন। একদিন রাতে সুমন সেই কান্নার আওয়াজ পেয়ে চিন্তা করেন, আজ যা হবার হবে, আমি দেখব কান্নাটা কে করে। কথাটা বলে খুব সাবধানের সাথে সে দরজা খুলে সে সরাসরি ওই কান্নার আওয়াজের দিকে না গিয়ে অন্য দিক দিয়ে ঘুরে গাছের আড়াল হতে একটু দূর থেকে চাঁদের আলোতে দেখেন সুমনের ঘরের পেছনে একটা নারী অবয়ব বসে আছে। রাতের অন্ধকার, সুমন ভালো মতো মুখ দেখতে না পারলেও এটা বুঝতে পারছে ওটা একটা নারী অবয়ব, আর ওর চুলগুলো অনেক বড়। মূলত ওই নারী অবয়বটা এভাবে মায়া কান্না করছে। এমন অবস্থা দেখে সুমন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে ওঠেন, কে আপনি? এভাবে কান্না করেন কেন? কথাটা বলতে না বলতেই সুমনের চোখের সামনে সেই নারী অবয়বটা বাতাসে মিশে যান। এই দেখে সুমন বুঝতে পারেন এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি হবে। কথাটা বলে সে আবারও চলে যান ঘরে, ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সুমন সবাইকে রাতের ঘটনাটা বলেন। সবাই শুনে বেশ অবাক হন, ভয়ও পান অনেকে। এই ঘটনার পর থেকে অনেক সময় রাতের বেলা সেই কান্না শোনা গেলেও কেউ আর বের হয়নি, ওই কান্নাকে পাত্তাও দেয়নি। এভাবে চলে যায় 2টা বছর। এই 2 বছরে সুমনদের পরিবারে কিছু না ঘটায় ওরা এক প্রকার বিষয়টা ভুলেই যায়। 2 বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে আবারও একটা কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ে সন্তান হওয়ায় সুমনের বড় ভাই ভাবি অনেক খুশি হন। আস্তে আস্তে বড় হতে থাকে সেই ছোট্ট বাচ্চাটি। সেই বাচ্চার বয়স যখন 6 থেকে 7 মাস, তখনই আবার শুরু হয় সুমনদের পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা। সবাই আবারও ওই মায়া কান্না শুনতে পান। এসব শুনে সবার মাঝে আবারও ফিরে আসে পুরনো ভয়। পরিবার থেকে 2টো মেয়ে সন্তানকে নিয়ে গেছে ওই ডাইনি। এসব ভেবে সবসময় ভয়ে থাকতেন সুমনের বড় ভাবি। এভাবে ভয়ের মাঝে চলতে থাকে দিন। রাত হলে সেই বাচ্চাটিকে অনেক সাবধানে রাখা হয়। একদিন রাতের ঘটনা, মধ্যরাতে সুমনের ভাই ভাবি ঘুমিয়েছিলেন। পাশে ঘুমানো তাদের ছোট মেয়েটি। হঠাৎ সুমনের ভাবির ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতে উনি রুমের মধ্যে কিছু একটা অস্তিত্ব বুঝতে পারেন। ওনার মনে হয় রুমের মধ্যে কেউ আছে। এই ভেবে উনি ঘুমের ভান করে চুপ করে শুয়ে থাকেন। এভাবে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর সুমনের ভাবি দেখেন তাদের রুমে দরজা ভেদ করে একটা মেয়ের অবয়ব রুমে ঢুকলেন। সেই অবয়বটার চুলগুলো ছিল অনেক বড়, মুখটা তেমন ভয়ঙ্কর না হলেও চোখ দুটো জ্বলজ্বল করছিল। সেই মেয়ের অবয়বটা তাদের ছোট মেয়েটার কাছে এসে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, তোকে নিয়ে যাব, কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে সেই অবয়ব বাচ্চাটিকে স্পর্শ করবে, ঠিক তখনই সুমনের ভাবি চিৎকার দিয়ে উঠে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরেন। এদিকে তখনই সেই অবয়বটা সেকেন্ডের মধ্যে বাতাসে মিশে যায়। সুমনের ভাবির চিৎকারে তার ভাইসহ বাড়ির সবাই এসে জড়ো হন সেই রাতের বেলা। সবাই এসে জিজ্ঞেস করায় সুমনের ভাবি সব ঘটনা খুলে বলে। সুমনের ভাবি বলে, আমি দেখলাম একটা নারী অবয়ব দরজা ভেদ করে রুমে ঢুকলেন। রুমে এসে আমার মেয়ের কাছে এসে বলছেন, তোকে নিয়ে যাব। সেই নারী অবয়বটার চুলগুলো অনেক বড় ছিল আর চোখগুলো ঝলঝল করছিল। ভাবির মুখে কথাটা শুনে সুমন বলে, হ্যাঁ, আমি ওই রাতে এরকম একটা নারী অবয়ব দেখেছি। এদিকে সেখানে আসা সবাই বলতে থাকে, তোমরা যাকেই দেখেছ ওটা নিশ্চয়ই ভালো কিছু না। তোমাদের 2 ভাইয়ের 2টো মেয়ে সন্তানকে আগে মেরে ফেলেছে। এখন এই ছোট মেয়ে বাচ্চাটা ওর নজরে পড়ছে। এর যেন কিছু না হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে। সবাই কথাগুলো বলে চলে যায়।
এদিকে সুমনের ভাই ভাবি আর বাকি রাতটুকু না ঘুমিয়ে আদরের ছোট মেয়েকে বুকে নিয়ে বসে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পর সকাল হয়। সকাল হতেই সুমনের বড় ভাই তার ছোট মেয়েকে নিয়ে মসজিদের ইমামের কাছে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসেন। এই ঘটনার পর থেকে রাতে প্রায় সময় রাতের বেলা ওই মায়াকান্না শোনা যেত। এদিকে সুমনের পরিবার ও বাচ্চাদের নিয়ে রাতের বেলা সাবধানে থাকে। এভাবে কেটে যায় একটি মাস। 1 মাস পরে হঠাৎ এক রাতে সুমনের বড় ভাই ভাবি একই রকম স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠেন। তারা দুজনে স্বপ্নে দেখেন সেই নারী অবয়বটা ওদেরকে বলছে, বলছিলাম না তোদের বাচ্চাকে নিয়ে যাব, শেষমেশ নিয়েই গেলাম। এরকম স্বপ্ন দেখার পর দুজনে উঠে দেখেন তাদের পাশে ছোট মেয়েটা নেই। ছোট মেয়েকে না দেখে চিৎকার চেঁচামেচি করা হয়। ওদের চিৎকারে বরাবরের মতো সবাই চলে আসে। সবাই আসায় ওরা স্বপ্নের কথা খুলে বলে আর বাচ্চাটিকে খুঁজতে থাকে। কিন্তু আগের বারের মতো এই বাচ্চাটিকেও খুঁজে পাওয়া যায় না। এত ছোট বাচ্চাকে হারিয়ে কে ঠিক থাকতে পারে বলেন? বাড়ির সবাই বাকি রাতটুকু খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই বাচ্চাটিকে পান না। এই ঘটনার পর গ্রামে সবার মাঝে কথাটা জানাজানি হয়। দিনের বেলা অনেক খোঁজ করা হয়, কিন্তু বাচ্চাটিকে আর পাওয়া যায় না। সুমনের মেয়ে বাচ্চাটার লাশ পুকুরে ভেসে উঠেছিল। এই ভেবে পুকুরে জাল ফেলা হয়, কিন্তু সেখানেও বাচ্চাটিকে পাওয়া যায় না। এদিকে এই খবর যায় পাশের গ্রামের মসজিদের ইমামের কানে। ওই সুমনদের বাড়ির কথা শুনে একজনকে দিয়ে খবর পাঠান আর বলেন উনার সাথে যেন দেখা করে। সেই ইমামের দেখা পেয়ে সুমন ও তার বড় ভাই চলে যান সেই ইমামের কাছে। ওনার কাছে যাবার পর সেই ইমাম বলেন, আমি তোমাদের বাড়ির সম্পর্কে শুনেছি, লোকেরা বলা বলি করছে। আমার মনে হয় কি এখানে জিনপরি রিলেটেড কোনো সমস্যা আছে। ইমাম হুজুরের কথা শুনে সুমন বলেন, হ্যাঁ হুজুর, খুব বড় সমস্যায় আছি। আপনি কি পারবেন এই সমস্যার সমাধান করতে? সুমনের কথায় ইমাম হুজুর বললেন, না আমি পারবো না, কিন্তু তোমাদের পরিবারের কথা ভেবে আমি একজন আলেমের খোঁজ দিতে পারি। ও আমার ছাত্র, এখন একটা মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছে, পাশাপাশি 2-1 জিন পরি ধরা রোগীর চিকিৎসা করেন। আমি তোমাদের ওর ঠিকানা দিচ্ছি। ওর নাম রহমত, অনেকে রহমত হুজুর বলে ডাকেন। ও সাধারণত কারো বাড়িতে যান, জিন পরি ছাড়ানোর কাজ ও তেমন একটা করেন না। তোমরা ওর কাছে গিয়ে আমার কথা বলবা, আমার কথা বললেই হবে। তো ইমাম হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই হুজুরকে সালাম দিয়ে তার দেয়া ঠিকানায় চলে যান। সেই রহমত হুজুরের কাছে যাওয়ায় উনি সুমন ও তার ভাইকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, কে আপনারা? আমার কাছে আসার কারণ কি? উনার কথার জবাবে সুমন বলেন, আপনার যে শিক্ষক ইমাম হুজুর, উনি আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। শিক্ষক? ইমাম হুজুর পাঠিয়েছে? কথাটা শুনে রহমত হুজুর বলেন, ও আপনাদের হুজুর পাঠিয়েছে? আচ্ছা, কেন আপনারা আমার কাছে আসছেন সব খুলে বলুন তো। তখন সুমন ও তার বড় ভাই সব ঘটনা খুলে বলে রহমত হুজুরকে। উনি সব ঘটনা শুনে বলেন, আপনার পরিবারের উপর খারাপ কিছুর আবির্ভাব হয়েছে, এটা আমাকে খোঁজ নিয়ে জানতে হবে। আপনারা একটা কাজ করুন, আপনারা আজকে চলে যান, আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যাব। যদিও আমি তেমন কারো বাড়িতে যাই না, কিন্তু আমার উস্তাদ আপনাদের পাঠিয়েছে, ওনাকে তো অসম্মান করতে পারি না। আমি কালকে আপনাদের বাড়িতে যাব, তখন সব কিছু জানতে পারবেন। হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অপেক্ষা করেন পরের দিন জন্য। যাই হোক, কথা মতো পরের দিন সেই রহমত হুজুর আসেন সুমনদের বাড়িতে। সুমনদের বাড়িতে সবাই তো অনেক চিন্তিত, কি হয় কি হয়, হুজুর কি তাদের বাচ্চাটার কোনো খোঁজ দিতে পারবেন? হুজুর আসায় সুমন বসতে বলেন। হুজুর বসে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার সাথে থাকা সব থেকে শক্তিশালী যে জিনটা আছে ওনাকে দিয়ে আপনাদের পরিবারের সমস্যার খোঁজ নেওয়াচ্ছি। আমার সাথে 7 জন জিন থাকে, ওরা আমার বন্ধুর মতো। ওদের মধ্যে যার শক্তি বেশি আমি ওনাকে বলি আপনাদের পরিবারের উপর কী কারণে এসব ঘটেছে সেই ব্যাপারে খোঁজ নিতে। আমার কথা মতো উনি খোঁজ নিয়ে আমাকে যেটা বলে সেটা শুনে আপনারা সবাই অবাক হবেন। আপনারা রাতের বেলা যে মায়া কান্না শুনেন, সেই কান্না করে একটা পরী, ওর নাম মরিয়ম। এই মরিয়ম পরী যে সে পরী নন, খুব শক্তিশালী একটা পরী। সে মূলত আপনাদের পরিবারের কোনো মেয়ে সন্তানের জন্ম নিয়ে তা বড় হতে দিবে না।
আপনাদের পরিবারে ছেলে সন্তান হলে তার কোনো সমস্যা হবে না, কিন্তু মেয়ে সন্তান জন্ম নেওয়ার কয়েক মাসের মধ্যেই সেই মরিয়ম পরী তাকে নিয়ে যাবে আর মেরে ফেলবে। রহমত হুজুরের মুখে কথাগুলো শুনে সুমনদের বাড়ির সবাই অবাক হন আর হুজুরকে জিজ্ঞেস করেন কেন এই সমস্যা। তখন হুজুর বললেন, এটা একটা অভিশাপ। এই অভিশাপ আপনাদের পরিবারের আগমন হয়েছে আপনাদের দাদার কর্মের জন্য। হুজুরের কথায় সুমন বলেন, দাদার জন্য মানে? তখন হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের দাদার জন্য। আপনারা এটা কি জানেন বা শুনেছেন আপনাদের দাদা কবিরাজ ছিল? তখন সুমন ও তার বড় ভাই বলেন, হ্যাঁ, আমার বাবার মুখে শুনেছি আমাদের দাদা কবিরাজ ছিল। ওদের কথায় রহমত হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের দাদা কবিরাজ একটা ভুল কাজের জন্য এখন আপনাদের পরিবারের উপর মরিয়ম পরীর অভিশাপ লাগছে। হুজুরের কথায় সবাই বলেন, হুজুর, আমাদের সব ঘটনা খুলে বলুন তো। তখন হুজুর সবাইকে বলতে শুরু করে, আপনাদের দাদা, ওনার নাম কি? তখন সুমন বলেন, দাদার নাম ছিল জলিল। তখন রহমত হুজুর বলেন, আপনাদের জলিল দাদা যখন যুবক তখন উনি কবিরাজ ছিলেন না, অন্য সব সাধারণ ছেলে সাধারণ মানুষের মতোই ছিল। জলিল দাদার একজন বন্ধু ছিলেন, ওনার নাম কি তোমরা জানো? তখন সুমনের বয় বলে, হ্যাঁ, ওনার নাম করিম। আমার দাদা জলিল ও করিম দাদা ভালো বন্ধু ছিলেন, এটা নাকি গ্রামের সবাই জানতো। দুজনে যেখানে যেতেন একসাথে যেতেন। দুজনকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবা বলতো ওদের দুজনের কথা আমি ছোটবেলায় শুনতাম। সুমনের বড় ভাইয়ের মুখে কথাটা শুনে হুজুর বলেন, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ওরা দুজন খুব ভালো বন্ধু আর একসঙ্গে আড্ডা দিত, খেলাধুলা করা, হাট বাজার সবকিছুই করতো একসাথে। আগেরকার যুগে মানুষজন রাস্তাঘাট এতটা উন্নত ছিল না, বেশিরভাগ সময় মানুষেরা হেঁটে হেঁটে চলাফেরা করত। একদিন পাশের 2 গ্রাম পরের গ্রামে যাত্রাপালা বসে। যাত্রাপালা আসায় জলিল দাদা ও করিম দাদা দুজনে ঠিক করেন তারা যাত্রাপালা দেখতে যাবে। কথা মতো দুজনে তাই করে। বিকেলবেলায় দুজনে রেডি হয়ে চলে যায় যাত্রাপালা দেখতে। সেখানে যাবার পর যাত্রাপালা দেখতে দেখতে বেশ রাত হয়ে যায়। তখনকার সময় রাত আনুমানিক 8টা থেকে 9টা। দুজনে যখন বুঝতে পারেন খানিকটা বেশ রাত হয়েছে, তখন দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। জ্যোৎস্না রাত, তাদের হাঁটতে কোনো সমস্যা হচ্ছিল না। দুজনে গল্প করছে আর হাঁটছে। দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের নিচে দুটো সাপকে দেখতে পান। সাপ দুটো ছিল অন্য সাপদের থেকে আলাদা। এগুলো একদম সাদা রঙের সাপ। এরকম সাদা সাপ দেখে দুজনে বেশ অবাক হন। সাপ দুটো তাদের যাবার রাস্তায় দাঁড়িয়ে তাদের দিকে ফনা তুলে দাঁড়িয়ে আছে। এই দেখে করিম সে কি করে পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে সেই সাপ দুটোকে আঘাত করতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা করিমকে বলে, এই কি করিস, মারিস না, থাম। কথাটা বলে সে করিমের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে করিমকে বলে, আরে সাপ দুটোকে মারছিস কেন? রাতের বেলা না জেনে কোনো কিছুকে আঘাত করা ঠিক না। তাছাড়া সাপ দুটোকে দেখতে কতটা সুন্দর, এরকম অদ্ভুত সাপ কি আগে কখনো দেখেছিস? কথাটা বলে জলিল দাদা সাপ দুটোকে একটু ঝোপঝাড়ের মতো জায়গায় রেখে দিয়ে আসে। পাশের নিচু জমি থেকে পানি এনে সেই সাপ দুটোর উপর ছিটিয়ে দিলেন। এভাবে বেশ কিছুক্ষণ পানি ছিটানোর পর সেখানে সাপ দুটোকে রেখে ওরা বাড়িতে চলে গেলেন। রাস্তায় আর তাদের সাথে কিছু ঘটেনি, সব স্বাভাবিক ছিল। এই ঘটনার 2 থেকে 3 দিন পর একদিন বাজার থেকে বাড়িতে ফিরছিলেন জলিল দাদা। সেদিন বাজার থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। জলিল দাদা বাড়িতে আসার সময় হঠাৎ তার সামনে বিশাল বড় একটা অবয়ব দেখতে পায়। অবয়বের পরনে ছিল সাদা জুব্বা আর চুল ও দাড়ি ছিল অনেক লম্বা। রাতের বেলা এরকম বিশাল আকারের অবয়ব দেখে জলিল দাদা ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই সেই অবয়বটা নরম কণ্ঠে বলে ওঠে, জলিল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার সাথে দেখা করতে আসলাম কারণ তোমাকে ধন্যবাদ দিতে। তুমি আমার বড় একটা উপকার করেছ। সেই অবয়বের কথায় জলিল দাদা সাহস করে বলেন, উপকার? আমি আবার আপনার কখন উপকার করলাম? তখন সেই অবয়ব বলেন, মনে করে দেখো, আজ থেকে 2-3 দিন আগে রাতের বেলা তোমার বন্ধু যখন দুটো সাপকে আঘাত করছিল, পরে তুমি সেই সাপ দুটোকে ঝোপঝাড়ে রেখে দিয়েছিলে। তুমি তোমার বন্ধুকে বাধা না দিলে ও সাপ দুটোকে মেরে ফেলতো।
সেই সাপ দুটো নর্মাল কোনো সাপ ছিল না, সেই সাপ দুটো ছিল জিন। আর ওরা আমার দুই ছেলে, আমি হলাম জিনদের সর্দার। তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিতে আসলাম। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ, সেজন্য তোমাকে কিছু উপহার দিতে চাই। তুমি কি চাও বলো? সেই জিন সর্দারের কথায় জলিল দাদা বলেন, না না, আমার কিছু চাই না, উপকারের প্রতিদান হিসেবে কিছু নিতে নেই। জলিল দাদার কথায় সেই জিন সর্দার খুশি হন আর জলিল দাদাকে বলেন, জলিল, তোমাকে আমি একটা কয়েন দিলাম, এই যে নাও। আর তোমাকে কাল থেকে কবিরাজি শেখানো হবে, সেটা আমার অনুগত জিনেরা তোমাকে শেখাবে। তুমি কবিরাজি শিখে মানুষের উপকার করবে। তোমাকে যে কয়েনটা দিলাম, তুমি এটা সব সময় তোমার সাথে সাথে রাখবে। তুমি কবিরাজি করবে, তোমাকে সাহায্য করব আমি। তুমি শুধু জিন পরি ধরা কারো বাড়িতে যাবে, বাকি যা করা লাগে আমরাই করব। তবে হ্যাঁ, আমার কথা তুমি কাউকে বলতে পারবে না। সেই জিন সর্দারের মুখে কথাটা শুনে জলিল দাদা বললেন, আপনি খুশি হয়ে আমাকে কবিরাজি শিখাতে চাচ্ছেন? ঠিক আছে, আমি শিখব। আমি আপনার উপকার করেছি বলে আমাকে উপহার হিসেবে কবিরাজি শিখাবেন বললেন, কিন্তু আমার বন্ধু করিম যে আপনার ছেলেদের আঘাত করেছে, এর জন্য কি ওর কোনো কিছু করবেন? জলিল দাদার কথায় সেই জিন সর্দার বললেন, হ্যাঁ, ওর জন্য শাস্তি হবে। জিন সর্দারের কথায় জলিল দাদা বললেন, না না, এটা করিয়েন না, ও আমার ভালো বন্ধু, ওকে শাস্তি দিবেন না। তাছাড়া করিম তো জেনে শুনে আপনার ছেলেদের আঘাত করেনি, আমার উপকারের বিনিময়ে ওকে মাফ করে দিয়েন। দরকার হয় আমাকে কবিরাজি শিখায়েন না, তবুও ওকে মাফ করে দিয়েন। জলিল দাদার কথায় জিন সর্দার বলেন, জলিল, তুমি আসলেই ভালো মানুষ। আচ্ছা যাও, আমি তোমার বন্ধুকে মাফ করে দিলাম, ওকে কোনো শাস্তি দিব না। আর তোমাকে যে কবিরাজি শিখাইতে চাইলাম সেটা আমি শিখাবো। তবে হ্যাঁ, তোমাকে একটা কঠিন উপদেশ মানতে হবে। তুমি কখনো কোনো সাপকে মারতে পারবে না, হোক সেটা নর্মাল কোনো সাপ বা সাপরূপী জিন। কথাটা বলে জিন সর্দার চলে যান। উনি চলে যাওয়ার পর জলিল দাদাও বাড়িতে চলে আসেন। এরপর থেকে স্বপ্নের মাধ্যমে সেই জিনেরা জলিল দাদাকে কবিরাজি শেখান। অনেক সময় বাস্তবে এক অজানা জায়গায় নিয়ে গিয়ে কবিরাজি শেখানো হয়। এভাবে একটি মাস শিক্ষা নেবার পর উনি কবিরাজি শুরু করেন। উনি কারো বাড়িতে জিনে ধরা রোগী দেখতে গেলে ওনার কিছু করতে হতো না, ওই জিন সর্দারের অনুগত জিনেরা সব কাজ করে দিত। এভাবে আস্তে আস্তে জলিল দাদার নাম ছড়িয়ে পড়ে সবখানে। উনি কবিরাজি করার মধ্যে কেটে যায় কয়েকটা বছর। এর মধ্যে কিন্তু উনি বিয়েও করেন। উনি বিয়ে করার পর ওই জিনেদের সাহায্যে কবিরাজি করতেন। এভাবে কেটে যায় আরও কয়েকটি বছর। কয়েক বছর পর এই জলিল দাদা জিনেদের দেয়া কথার আদেশ ভুলে যান। এক রাতে জলিল দাদার ঘরে একটা সাপ ঢুকে পড়ে। রাতের বেলা ঘরে সাপ দেখে ওনার স্ত্রী সন্তান ওরা চিৎকার দিতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা সব ভুলে গিয়ে ওই সাপটিকে আঘাত করে মেরে ফেলে। ওনার কিন্তু মনে ছিল না, জিন সর্দার ওনাকে বলেছিলেন, জলিল, কখনো কোনোদিন তুমি সাপ মারতে পারবে না। কিন্তু জিনেদের কথা ভুলে উনি সাপটাকে মারার পর সেই রাতে একটা স্বপ্ন দেখেন। উনি দেখেন স্বপ্নের মধ্যে সেই জিনের সর্দার এসে বলছেন, জলিল, তুমি তোমার দেয়া কথা রাখতে পারলা না। তুমি আমাদের কি কথা দিয়েছিলে মনে আছে? তোমাকে আদেশ করেছিলাম তুমি জীবনে কোনোদিন কোনো সাপ মারতে পারবে না। তুমি আমার আদেশ রাখতে পারোনি। তুমি আমার ছেলেদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো বলে আমি তোমাকে একটা কয়েন দিয়েছিলাম আর তোমাকে কবিরাজি শিখিয়েছিলাম। তুমি আমাদের সাহায্য নিয়ে অনেক বছর কবিরাজি করেছো, কিন্তু আর না, তুমি আমাদের আদেশ ছিন্ন করার ফলে আমরা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তোমাকে দেয়া কয়েনটা নিয়ে গেলাম আর আজকের পর আমরা তোমার কাছে আর আসবো না। তবে তোমার ভয় নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি তোমার মতো থাকো। আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো তোমাকে ধন্যবাদ। এই কথাটা বলে স্বপ্নের মধ্যে সেই জিন সর্দার চলে যান। উনি চলে যাওয়ার পর জলিল দাদার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতে উনি বুঝতে পারেন উনি জীবনের বড় ভুলটাই করলেন। জিন সর্দার এসব বলার পর ওনার মনে পড়ে যায়, আরে ঠিকই তো, ওনারা তো আমাকে বলেছিলেন আমি যেন কখনো সাপ না মারি। আমি তো ভুলেই গেছিলাম, কেন যে সাপটা মারলাম। কথাটা বলে উনি আফসোস করতে থাকেন। এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় ওনার স্ত্রী উঠে ওনাকে বললেন, কি গো,
মাঝরাতে ঘুম থেকে উঠে বসে রইলেন যে কোনো সমস্যা হয়েছে কি। স্ত্রীর মুখে কথাটা শুনে উনি বললেন, না না কিছু না, তুমি ঘুমাও। এই বলে উনিও আবার শুয়ে পড়ে। এই ঘটনার পর জলিল দাদা নানাভাবে সেই জিনদের স্মরণ করলেও সেই জিনেরা ওনার কাছে আসে না। এদিকে এলাকাবাসী তো সমস্যায় পড়লে তার কাছে আসতো। যেহেতু উনি কবিরাজ, কিন্তু জলিল দাদার কাছে তো জিনেরা আসে না। এই ঘটনা যদি জানাজানি হয় তাহলে লোকেরা কি বলবে? জলিল দাদার নাম ডাক কমে যাবে, সবাই খারাপ ভাববে। এইসব ভেবে উনি চিন্তা করেন, আমি তো টুকটাক কবিরাজি বিদ্যা জানি, সেই জিনেরা আমার কাছে আর আসবে না এটাও জানি। আমার অন্য ব্যবস্থা করতে হবে। কথাটা ভেবে উনি ওনার এলাকায় যত কবিরাজ ও তান্ত্রিক আছে তাদের কাছে যান আর কিছু কিছু শিক্ষা নিতে থাকেন। কিন্তু এতে ওনার শিক্ষা ও শক্তি না বাড়ায় একজন তান্ত্রিকের মাধ্যমে জানতে পারেন ভারতের আসামে একজন বড় তান্ত্রিক আছে। ওনার কাছে শিক্ষা নিতে পারলে কবিরাজি শক্তি বেড়ে যাবে, তখন জিনপরীকেও বসে আনা যাবে। সেই বড় তান্ত্রিকের খোঁজ পেয়ে জলিল দাদা ঠিক করেন সেখানে যাবেন, তার কাছে শিক্ষা নেবেন। কিন্তু তার পরিবারের লোকেরা তাকে কোনোভাবে যেতে দিতে রাজি ছিল না। এদিকে জলিল দাদা নাছোড়বান্দা, তিনি যাবেন মানে যাবেন। উনি কারো কথা না শুনে রওনা করেন আসামের উদ্দেশ্যে। তখন কিন্তু এখনকার মতো বর্ডারের কাছে কাঁটাতারের বেড়া ছিল না, যে কেউ এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যেতে পারতেন। জলিল দাদা রওনা করেন ভারতের আসামে সেই বড় তান্ত্রিকের কাছে। তিনি 3 থেকে 4 দিন পর আসামে ওই তান্ত্রিকের কাছে পৌঁছান। সেখানে যাবার পর জলিল দাদা ওই তান্ত্রিককে সব ঘটনা খুলে বলেন। উনি বলে বাংলাদেশ থেকে আসছে তার কাছে শিক্ষা নিতে, তিনি যেন তাকে তার শিষ্য করে নেন। জলিল দাদার কথায় প্রথমে সেই বড় তান্ত্রিক কিছু শেখাতে রাজি না হলেও পরে ভাবেন এত দূর থেকে আসছে, এই ভেবে তান্ত্রিক জলিল দাদাকে কবিরাজি বিদ্যা শেখাতে রাজি হন। শুরু হয় জলিল দাদার শিক্ষা। এভাবে 1 দিন 2 দিন নয়, 1টি বছর সেই তান্ত্রিকের কাছ থেকে সমস্ত কবিরাজি শিক্ষা জলিল দাদা নেন। সমস্ত কবিরাজি বিদ্যা শেখানোর পর সেই বড় তান্ত্রিক বলেন, যা বেটা, এখন বাড়িতে যা, তোকে আমার জানা মতো সমস্ত বিদ্যা শিখিয়ে দিলাম। এর মাধ্যমে তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস, তুই এখন যে কোনো জিনপরীর মোকাবেলা করতে পারবি। তবে বেটা শোন, কখনো নিজের ক্ষমতা নিজের শক্তি খারাপ কাজে ব্যবহার করবি না। একটা কথা মনে রাখবি, শক্তির উপর শক্তি থাকে। কথাটা বলে সেই বড় তান্ত্রিক জলিল দাদাকে উপহার হিসেবে একটা বিশেষ ধরনের গাছের শিকড় দেন। এই বিশেষ শিকড়টা দিয়ে বলেন, শোন বেটা, এটা এক ধরনের জঙ্গলি বিশেষ ধরনের গাছের শিকড়, এটা সাধারণ কোনো শিকড় না। তুই যদি কখনো কোনো বড় সমস্যায় পড়িস জিনপরি ছাড়াতে গিয়ে, তখন এই গাছের শিকড়টা সেই জিনপরির শরীরে চাপ দিয়ে ধরবি। এই শিকড়টা জিনপরির শরীরে লাগলে সে দুর্বল হয়ে যাবে, সে যত বড়ই জিন বা পরি হোক না কেন। সেই তান্ত্রিকের কথায় জলিল দাদা দীর্ঘ 1 বছর পর বাড়ির দিকে রওনা করলেন। উনি আসাম থেকে রওনা করার 2 থেকে 3 দিন পর বাড়িতে চলে আসলেন। উনি 1 বছর পর বাড়িতে আসায় বাড়ির লোকজন তো ওনাকে দেখে কান্নাকাটি শুরু করেন। 1টি বছর তার কোনো খোঁজ নেই। জলিল দাদার স্ত্রী সন্তানেরা তো ভেবেই নিয়েছিল উনি কখনো ফিরবেন না। উনি যে বেঁচে আছেন না মারা গেছেন এটাও তো জানতেন না, কারণ তখন এ সময়ের মতো সবার হাতে ফোন ছিল না। যাই হোক, জলিল দাদা বাড়িতে ফেরায় গ্রামবাসী অনেকেই তাকে দেখতে আসে। জলিল দাদা আসায় অনেকেই আসে তাকে জিজ্ঞেস করে উনি কোথায় ছিলেন, কি করছিলেন। সবার কথার জবাবে জলিল দাদা বলেন, আমি কবিরাজি শিখতে আসামে গিয়েছিলাম। আমি আগের থেকে অনেক শক্তি নিয়ে ফিরছি। এখন থেকে আপনাদের জিনপরি কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন। আল্লাহর রহমতে আমি চেষ্টা করব ভালো করার। জলিল দাদার কথায় সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। উনি বাড়িতে ফেরার কথায় ছড়িয়ে যায় আশপাশের গ্রামগুলোতেও। জলিল দাদা বাড়িতে আসার 2 দিন পর ওনার কাছে একটা লোক আসে। উনি লোকটাকে চেনে, পাশের গ্রামের বাড়ি। সেই লোকটা এসে জলিল দাদাকে বলেন তার মেয়েটাকে জিনে ধরেছে, মেয়েটাকে আটকানো যাচ্ছে না, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, সেই জন্য আপনার কাছে আসা। আপনি যদি আমার সাথে যেতেন আমার বাড়িতে আমার মেয়েটাকে দেখতে,
সেই লোকটার কথায় জলিল দাদা ওনাকে সাথে নিয়ে তখনই চলে যান সেই বাড়িতে। সেই লোকটার বাড়িতে গিয়ে দেখেন তার মেয়েকে আসলে বেঁধে রাখা হয়েছে ওইখানে। ওখানে গিয়ে জানতে পারেন মেয়েটা 2 দিন ধরে খারাপ আচরণ করছে সবার সাথে। আগে স্বাভাবিক থাকলেও ইদানিং স্বাভাবিক থাকে না। ইদানিং কাঁচা মাছ মাংস খায়, কেমন ছেলেদের কণ্ঠে কথা বলে। সব শুনে জলিল দাদা বলেন মেয়েটার বাঁধন খুলে দেন, আমি দেখছি কি করা যায়। এই বলে জলিল দাদা মেয়েটার শরীরে সেই জিনকে হাজির করান। সেই জিনটা মেয়েটার শরীরে হাজির হবার পর তার কণ্ঠ শুনে জলিল দাদার সন্দেহ হওয়ায় জলিল দাদা বলেন, এই তোরা কয়জন? তখন সেই মেয়েটার কণ্ঠে জিনটা বলেন, আমরা 2 জন কবিরাজ, আমরা 2 ভাই। 2 ভাই এই মেয়েটাকে ধরছি। আমরা কোনো সাধারণ জিন না, আমরা যাকে ধরি তাকে ছাড়ি না। তুই কবিরাজ যেভাবে আসছিস ওইভাবে ফিরে যা। সেই জিন দুটোর কথায় জলিল দাদা কোনো কথা না বলে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এইদিকে তখনই সেই মেয়েটার শরীরে থাকা জিন দুটো, ওরা 2 ভাই, ওরা বলতে লাগলো, এই কবিরাজ এই কি করছিস? বন্ধ কর তোর মন্ত্র পড়া। আচ্ছা আমরা চলে যাব। কিন্তু জলিল দাদা কোনোভাবেই মন্ত্র পড়া বন্ধ করেন না। দাদার মন্ত্র পড়ায় সেই জিন দুটো ছটফট করতে থাকে। ওরা চিৎকার দিয়ে কবিরাজের কাছে আকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে, কবিরাজ আমরা এই মেয়েটাকে ছেড়ে যাব, আর কখনো ওর কাছে আসবো না। দয়া করে আমাদের ছেড়ে দে, তুই আমাদের বন্দি করতে চাচ্ছিস, আমরা বুঝতে পারছি, মাফ করে দে আমাদের। এইদিকে সেই জিন দুটোর কোনো কথা না শুনে কিছুক্ষণের মধ্যে জলিল দাদা জিন দুটোকে বন্দি করে ফেলেন। জলিল দাদা জিন দুটোকে বন্দি করার কারণ হলো ওদেরকে বশ করে ওদের দিয়ে কাজ করিয়ে নেবে। তো জলিল দাদা জিন দুটোকে বন্দি করে যার বাড়িতে গিয়েছিলেন ওনাদের বললেন, আপনাদের কোনো ভয় নেই, আমি জিন দুটোকে বন্দি করছি। এই বলে উনি বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর জলিল দাদা সেই জিন দুটোকে তার মতো করে কাজ করতে বশ করে ফেললেন। মানে জিন দুটো মুক্তই থাকবে, সবখানে যেতে পারবে। কিন্তু জলিল দাদা যখনই ডাকবে তখনই তাদের উপস্থিত হতে হবে। জলিল দাদা যে কাজ করতে বলবে সেই কাজ করতে হবে। জিন দুটো সহজে বসে আসতে চাচ্ছিল না। ওরা কবিরাজকে নানাভাবে হুমকি দেন, এতেও কাজ না হলে মাফ চান, কিন্তু কবিরাজ কোনোভাবে মাফ করেন না। কিন্তু জিন দুটোকে বন্দি করার পরের দিন রাতের বেলা একজন বৃদ্ধা জলিল দাদার বাড়িতে আসেন। রাতের বেলা বৃদ্ধাকে দেখে জলিল দাদা বলেন, আরে আপনি বৃদ্ধ বয়সে রাতের বেলা আমার বাড়িতে? জলিল দাদার কথায় সে বৃদ্ধা বলেন, আমার ছেলেটা খুব অসুস্থ, ওকে ডাইনি বর করেছে। আমি গরিব মানুষ বাবা, শুনলাম তুমি কবিরাজ, তুমি চলো না বাবা, আমার ছেলেটাকে দেখে আসো। আমি অনেক কষ্টে তোমার কাছে আসছি, তুমি না করো না। সেই বৃদ্ধার অনুরোধে জলিল দাদার মন গলে যায়। জলিল দাদা বৃদ্ধাকে বলেন, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলে জলিল দাদা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে হাতে একটা হারিকেন নিয়ে সেই বৃদ্ধার সাথে রওনা করলেন তার বাড়ির দিকে। অন্ধকার রাত, জলিল দাদা হাঁটছেন আর বৃদ্ধা মহিলার সাথে কথা বলছেন। এভাবে বেশ কিছু দূর হাঁটার পর একটা বাজারের কাছে এসে জলিল দাদা পিছনে তাকিয়ে দেখলেন সেই বৃদ্ধাটি পিছনে নেই। বৃদ্ধাকে পিছনে না দেখে জলিল দাদা এদিক সেদিক তাকাতেই সামন থেকে সেই বৃদ্ধা বলে উঠলেন, জলিল আমি এই দিক সেদিক না তাকিয়ে আমার দিকে তাকা। তখন সেই বৃদ্ধা মহিলার কথায় সামনের দিকে তাকাতেই উনি দেখলেন ইনি সাধারণ কোনো মহিলা না, ওনাকে দেখে মনে হচ্ছে জিন জাতীয় কেউ, মানে উনি একটা পরী, কিন্তু ওনার চেহারাটা ভয়ঙ্কর। ওনাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। সেই বৃদ্ধা পরীর দিকে তাকাতেই উনি বললেন, জলিল আমি মানুষ না, আমি মানুষরূপে ভয়ঙ্কর পরী। আমি সেই পরী যার 2টো ছেলেকে তুই বন্দি করছিস। আমি তোকে বাড়ি থেকে এখানে নিয়ে আসছি, এসব আমারই চাল। সেই পরীর কথায় জলিল দাদা হাসতে হাসতে বললেন, পরী নিজেকে চালাক ভাবিস না, আর আমাকেও এতটা দুর্বল কবিরাজ ভাবিস না। আমি প্রথমে বুঝেছিলাম তুই একটা পরী। আমি বাড়িতে তোর সাথে ঝামেলা করলে আমার স্ত্রী সন্তানেরা ভয় পেতেন, তাই ইচ্ছে করে তোর সাথে আসছি, দেখি তুই আমার কি করতে পারিস। দাদার কথায় পরী বললেন, কবিরাজ বেশি সাহস দেখাবি না, তুই আমার ছেলেদের মুক্ত করবি কি না বল, নইলে তোকে কোনোভাবেই ছাড়বো না, মেরে ফেলবো। পরীর কথায় জলিল দাদা বলেন, তোর ছেলে আমার কাছে বন্দি, কোথায় অনুরোধ করবি তা নয়, ভয় দেখাচ্ছিস।
দাঁড়া, এই বলে উনি সেই পরীকে মুহূর্তেই বন্দি করে ফেললেন। নিজের ছেলেদের মুক্ত করতে এসে পরী নিজেই বন্দি হয়ে গেলেন। পরীকে বন্দি করায় তার দুই ছেলে জলিল দাদাকে বলেন, আমার মাকে আপনি ছেড়ে দেন, আমাদের বন্দি করিয়ে কাজ করিয়ে নেবেন মানলাম, কিন্তু মা তো বৃদ্ধা, আমরা ছেলে হয়ে ওনাকে কষ্টে থাকতে দেখব কিভাবে, আপনি দয়া করে ওনাকে ছেড়ে দেন। সেই জিন দুটোর অনুরোধে জলিল দাদা পরীকে মুক্ত করেন আর বলেন, শোন পরী, আমি তোর ছেলেদের বন্দি করেছি কিন্তু মেরে ফেলিনি তো, আমি ওদের দিয়ে কাজ করাবো, আর কখনো যদি আমার মনে হয় ওদের মুক্ত করে দেবার দরকার তখন মুক্ত করব। এখন চলে যা, আমার কাছে আর আসবি না কখনো। জলিল দাদার কথায় পরী সেখান থেকে চলে যান। পরী চলে যাওয়ার পর জলিল দাদাও চলে যান বাড়িতে। উনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। জলিল দাদার সাথে এখন দুটো জিন থাকে, তাদের দিয়ে উনি জিন পরী ছাড়ানোর কাজ করিয়ে নেন। এভাবে চলতে থাকে দিন। একদিন দূর থেকে দুজন লোক আসে জলিল দাদার কাছে। ওনারা স্বামী স্ত্রী। ওনারা আসায় জলিল দাদা বলেন, আসসালামু আলাইকুম, আপনারা কে? আপনারা কি আমার কাছে আসছেন? দাদার কথায় ওনারা বলেন, হ্যাঁ, আপনি তো জলিল কবিরাজ, তাই না? আমরা অনেক দূর থেকে আসছি কবিরাজ সাহেব, অনেক খুঁজে আপনার বাড়িতে আসছি। ওনাদের কথায় জলিল দাদা বলেন, বসেন আপনারা, আর আমাকে বলেন সমস্যা কি, কার সাথে সমস্যা হচ্ছে? দাদার কথায় ওনারা বলেন, এই যে আমার কোলে আমার ছোট ছেলেটা দেখছেন, এর সমস্যা। এই ছেলেটাকে জানি কি ধরছে, আমাদের মনে হয় ওকে পরী ধরছে। আপনি ওকে দেখেন অথবা আমাদের বাড়িতে গেলে বুঝতে পারবেন। ওনাদের কথায় জলিল দাদা সেই বাচ্চাটির দিকে তাকান। বাচ্চাটা ততটা বড় না, 4 থেকে 5 বছর বয়সী হবে। দাদা ওনাদের বলেন, আপনারা বাহিরে একটু অপেক্ষা করুন, আমি রুমে গিয়ে একটু পর আসছি। কথা বলে উনি রুমে গিয়ে তার সাথে থাকা দুইটা জিনকে বাহিরে থাকা সেই বাচ্চাটির খোঁজ নিতে বলেন। দাদার কথায় সেই জিন দুটো চলে যায়, আর কিছুক্ষণ পর ফিরে আসে, বলেন, এই ছোট ছেলেটাকে পরী ধরছে, পরীটা কিন্তু খুব শক্তিশালী, আপনি দেখেন ওদের বাড়িতে গিয়ে পরীকে হাজির করে কিছু করতে পারেন কিনা। জিনদের কথায় জলিল দাদা রুম থেকে বাহিরে এসে বাহিরে থাকা সেই লোক ও তার স্ত্রীকে বললেন, হ্যাঁ, আপনাদের ধারণাই ঠিক, আপনাদের ছোট ছেলেটাকে পরী ধরছে। আপনারা একটা কাজ করুন, আপনারা আপনার ঠিকানা আমাকে দিয়ে যান, আমি কাল যাব আপনাদের বাড়িতে। দাদার কথায় ওনারা রাজি হয়ে ঠিকানা দিয়ে চলে যান। এদিকে কথা মতো পরের দিন জলিল দাদাও চলে যায় গতকাল আসা সেই লোকটার বাড়িতে। সেখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়। জলিল দাদা ওনাদের বাড়িতে এসে বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখেন, আর রুমে গিয়ে বাচ্চাটিকে ধরা সেই পরীকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু পরী কোনোভাবে হাজির হন না। দীর্ঘ 2 ঘন্টা চেষ্টা করার পর জলিল দাদা ব্যর্থ হন পরীকে হাজির করার। পরীকে হাজির করায় ব্যর্থ হওয়ায় জলিল দাদা বলেন, আজকের সমস্যার জন্য পরী হাজির হচ্ছে না, আমি আজকে রাতে আর বাড়িতে ফিরব না, আপনারা আমাকে আজকে রাতটা আপনাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, আমি কালকে আবার চেষ্টা করব পরীকে হাজির করার। দাদার কথায় ওনারা দাদাকে থাকার জন্য রুম ঠিক করে রাতে খাবার খেতে দেন। সেখানে খাবার শেষে দাদা ঘুমিয়ে পড়েন। পরের দিন যথারীতি উনি আবারও সেই পরীকে হাজির করার চেষ্টা করেন। আজ উনি একা একটা রুমে সেই বাচ্চাটিকে নিয়ে গভীরভাবে মন্ত্র পড়ে পরীকে হাজির করার চেষ্টা করেন, আর তিনি সফল হন। আজ পরী হাজির হয়। মনে হচ্ছে একটা কালো ছায়া এসে দাঁড়িয়ে আছে। দাদা কালো ছায়াটাকে দেখে বুঝেন এটাই পরী। পরী হাজির হবার পর জলিল দাদা জিজ্ঞেস করেন, কে আপনি? আপনি এই বাচ্চাটিকে কেন জ্বালাতন করছেন, কেন এর পিছু নিচ্ছেন? দাদার কথায় সে পরী বলে, প্রতিশোধ নিতে। আমি তো এই বাচ্চার কোনো ক্ষতি করতে চাইনি। আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা বড়, মেয়েটা ছোট। আমার ছোট মেয়েটা এই যে এনাদের ছোট ছেলেটার সাথে খেলা করত, এই বিষয়টা ওনারা জেনে যায়। এক রাতে আমার মেয়েটা ওনার ছেলেটা যখন খেলা করছিলেন, তখন সেই লোকটা লাঠি দিয়ে আমার ছোট ছেলেটাকে মারে এবং আঘাত করে। আপনি বলুন, এত ছোট বাচ্চাকে কি এভাবে মারা ঠিক? হোক সে জিনের বাচ্চা বা মানুষের বাচ্চা।
আমার বাচ্চাকে আঘাত করার ফলে আমি ওনার ছোট বাচ্চাটার শরীরে ভর করি। ওরা আমার বাচ্চাটাকে আঘাত করার আমি ওদের সহ ওদের বাচ্চাকেও শাস্তি দিব। পরীর কথায় জলিল দাদা বলেন, না, এটা করা যাবে না। ওনারা না বুঝে আপনার ছেলেকে আঘাত করছে, ওদের মাফ করে দিন আর চলে যান। কিন্তু পরী কোনোভাবে যেতে রাজি হন না। এভাবে দাদার সাথে বেশ কিছুক্ষণ তর্কাতর্কির ফলে দাদা তার সাথে করে নিয়ে যাওয়া জমজমের পানি সেই পরীর কালো ছায়ার উপর ছিটিয়ে দিতে পরী একটা চিৎকার দেন আর তার আসল রূপে চলে আসেন। পরী তার আসল রূপে আসার জলিল দাদা হাঁ হয়ে পরীর দিকে তাকিয়ে থাকেন, কারণ পরী ছিল অসম্ভব সুন্দরী, এতটা সুন্দর যে দাদা চোখ সরাতে পারছেন না। দাদা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই সুযোগে পরী সেখান থেকে পালিয়ে যায়। পরী চলে যাওয়ার পর জলিল দাদা ওনাদের বলেন, আপনাদের ভয় নেই, পরী আর আপনাদের ছোট ছেলেটাকে কিছু করতে পারবে না। পরীর যা করার আমি করব। এই বলে বাড়িতে চলে যান জলিল দাদা। উনি বাড়িতে যাবার পর পরীর কথা ভুলতে পারেন না। বারবার যেন তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এক কথায় বলতে গেলে জলিল দাদা পরীর প্রেমে পড়ে যায়। পরী কথা বলতে না পারায় দাদার সাথে থাকা জিন দুটোকে বলেন, তোমরা যাও, ওই পরীর বিষয় খোঁজ নিয়ে আমাকে জানাও। পরী কোন গোত্রের, কোথায় থাকে, ওর পারিবারিক অবস্থা কি, সব আমাকে জানাও। দাদার কথায় সেই জিন দুটো পরীর খোঁজ করতে যান আর কিছুক্ষণ পর ফিরেও আসেন। সেই জিন দুটো পরী খোঁজ নিয়ে আসে জলিল দাদাকে বলেন, আমরা পরীর বিষয় খোঁজ নিয়ে আসলাম। পরী মারিদ সম্প্রদায়ের জিন। পরী বিবাহিত, ওর একটা ছেলে ও একটা মেয়ে বাচ্চা আছে। আর পরীর মা বাবা বেঁচে নেই, এমনকি ওনার স্বামীও বেঁচে নেই, মারা গেছে। জিন দুটোর কথায় জলিল দাদা বলেন, আরে বাহ, ভালো খবর, পরীর স্বামী নেই, শুনে ভালো লাগলো। আচ্ছা, তোমাদের একটা কাজ করতে হবে। আমি চাই সেই পরীকে বন্দি করতে, আমার বশে আনতে, কারণ ওকে আমার ভালো লাগছে। দাদার কথায় সেই জিন দুটো বলেন, কবিরাজ সাহেব, এটা সম্ভব না, আমরা এই কাজ করতে পারবো না, কারণ পরী আমাদের থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা যদি পরীকে ধরে নিয়ে আসতে যাই তাহলে পরী আমাদের মেরে ফেলবে, আমরা শক্তিতে তার সাথে পারবো না। জিনদের কথায় জলিল দাদা বলেন, তোমরা না পারলেও আমি পারবো। পরী যতই শক্তিশালী হোক, আমার শক্তির কাছেও পারবে না। তোমাদের কোনো ভয় নেই, যা করার আমি করব। পরীর মুখোমুখি আমি হব, তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো। তখন জিন দুটো বলেন, কি সাহায্য করব বলেন? ওদের কথায় জলিল দাদা বলেন, পরীর ছেলেটাকে তোমরা ধরিয়ে আমার কাছে নিয়ে আসবা। ওর ছেলেকে আমার কাছে নিয়ে আসলে পরী নিশ্চয়ই ওর ছেলেকে বাঁচাতে আসবে আমার কাছে। তখন যা করার আমি করব। দাদার কথায় সেই জিন দুটো দাদাকে আবারও সতর্ক করে দিয়ে বললেন, আরেকবার ভেবে দেখুন, বড় ধরনের বিপদ কিন্তু দাদা পরীর মায়ায় এমনভাবে পড়েছিলেন যে সেখান থেকে আর বের হতে পারে না। দাদা জিন দুটোকে হুকুম করেন। দাদার কথায় সেই জিন দুটো সেদিন রাতের বেলা পরীর ছোট ছেলেটাকে ধরে নিয়ে আসে। পরীর ছেলেকে ধরে নিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যে পরী চলে আসে জলিল দাদার কাছে। পরী এসে জলিল দাদার দিকে গরম হয়ে ভয়ঙ্করভাবে বলেন, কবিরাজ, তোর কি জানের মায়া নেই? তোর সাহস কত বড় আমার ছেলেকে ধরে নিয়ে আসার? তুই কি তোর সাথে থাকা জিনদের মুখে আমার কথা শুনিসনি? জানিস না আমি কে? আমি এখানে বেশি কথা বলতে আসিনি, শুধু একটা কথাই বলবো, আমার ছেলেকে এখনই ছেড়ে দে, নইলে তোকে সহ তোর পরিবারের সবাইকে মেরে ফেলবে। পরীর কথায় জলিল দাদা পরীর দিকে তাকিয়ে বলে ওঠেন, তোমার ছেলেকে ফিরিয়ে দেওয়াতে তুমি যদি খুশি থাকো তাহলে সেটাই করব। এই নাও, তোমার ছেলেকে নিয়ে যাও। দাদার কথায় পরী যখন তার ছেলের হাত ধরে তাকে নিতে যাবে তখনই দ্রুত জলিল দাদা ওই যে ভারতের আসামে তার গুরুতান্ত্রিক একটা বিশেষ গাছের শিকড় দিয়েছিল, ওই শিকড়টা পরীর শরীরে চেপে ধরে, আর তখনই পরী ছটফট করতে থাকে আর তার শক্তি কমে যায়। পরীর শক্তি কমে যাওয়ায় জলিল দাদা তার সাথে থাকা জিন দুটোর সাহায্যে পরীকে বন্দি করে তাকে বশ করে ফেলেন। পরী জলিল দাদার কাছে বন্দি হবার পর দাদাকে বলেন, বেঈমান, আমার সাথে বেঈমানি করলি তাই না? আমাকে ছেড়ে দে, আমার ছোট দুটো বাচ্চা আছে। পরীর কথায় জলিল দাদা হেসে বললেন, খুব তো শক্তির ক্ষমতা দেখালে, এখন কি হলো? সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না। আমি তোমার ছেলেকে মুক্ত করে দিলাম, এখন থেকে তুমি আর তোমার ছেলে মেয়েরা দেখা করতে পারবে না। জলিল দাদার কথায় পরী অনেক অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জলিল দাদা কোনোভাবে পরীকে ছেড়ে দিতে রাজি হন না। কেননা
পরীকে উনি পছন্দ করে। পরীকে বন্দি করার পর জলিল দাদা তো অনেক খুশি। উনি তার সাথে থাকা জিন দুটোর পাশাপাশি পরীকে দিয়েও কাজ করাবেন এটা ভাবেন। কথা মতো তাই করা হয়। জলিল দাদা পরীকেও দিয়ে জিন পরি দ্বারা সমস্যার সমাধান করতেন। একদিন জলিল দাদার কাছে আসে একজন লোক। উনি এসে বলেন, কবিরাজ সাহেব, আমি আসছি একটা সমস্যার জন্য। আমি আমার বাড়ির পাশে একটা পুকুর খনন করি আর সেখানে মাছ চাষ করতে শুরু করি। আমি পুকুরে পোনা মাছ ছেড়ে দিই, কিন্তু কয়েক মাস পর আর পুকুরে কোনো মাছ পাই না। এরকম কয়েকবার হয়েছে। আমি মাঝেদের ডেকে জাল টেনেও দেখেছি, কিন্তু পুকুরে কোনো মাছ পাইনি। পুকুরে মাছ না পেয়ে শুরুতে ভেবেছিলাম চোরই মনে হয় রাতে মাছ চুরি করে। এই ভেবে আমি দুজনকে রাতে আমার পুকুর পাহারা দেওয়ার জন্য রাখি। আমার কথা মতো ওরা পাহারা দেওয়ার সময় একটা ভয়ঙ্কর জিনিস দেখে। ওরা নাকি দেখে কয়েকটা কালো কুচকুচে অবয়ব হঠাৎ করে পুকুরের উপর ভেসে ওঠে আর মাছ চিবিয়ে চিবিয়ে খায়। এই কথাটা শোনার পর আমি বিশ্বাস করিনি। তাই পরের রাতে আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে সেই একই জিনিস দেখি। আমার পুকুরে আসলে সমস্যা আছে। আপনি তো কবিরাজ, চারিদিকে আপনার ভালো নাম ডাক। আপনি যদি যেতেন আমার সাথে। সেই লোকটার কথায় জলিল দাদা বলেন, এখন তো দিনের বেলা ওখানে গিয়ে তেমন একটা লাভ হবে না। আপনি চলে যান, আমি আজ সন্ধ্যায় যাব আপনার বাড়িতে। দাদার কথায় সেই লোকটা চলে যান। উনি চলে যাবার পর জলিল দাদা পরীকে জিজ্ঞেস করেন ওই লোকের পুকুরের বিষয়ে। দাদার কথায় পরী বলেন, হ্যাঁ, ওনার পুকুরে সমস্যা আছে। উনি যে জায়গায় পুকুর খনন করেছে ওই জায়গাটা আগে ছিল জঙ্গল। সেখানে অনেক আগে থেকে একটা জিন পরিবার বাস করত। ওদের থাকার জায়গায় পুকুর খনন করায় ওরা সেই পুকুরেই থাকে আর মাছ ধরে ধরে খায়। পরীর কথায় দাদা বলেন, তো এখন কি করব? আমি তো ওনাকে কথা দিলাম সন্ধ্যায় যাব ওদের বাড়িতে। পরী, আপনি যাবেন, যান। আপনি গিয়ে হয়তো ওই জিন পরিবারকে সেই পুকুর থেকে তাড়িয়ে দিবেন আমার সাহায্যে। এতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হতে পারে আপনার। কারণ ওই জিন পরিবারকে সেখান থেকে তাড়ানোর ফলে ওরা আপনার উপর রেগে থাকবে আর যে কোনো সময় কিছু একটা করে ফেলবে। পরীর কথায় দাদা বললেন, আমার কি করে সেটা পরে দেখা যাবে, আগে সমস্যার সমাধান করি। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা জলিল দাদা ওই লোকটার বাড়িতে যান। ওখানে যাবার পর পুকুরটার চারপাশে ঘুরেও দেখেন। জলিল দাদা যখন পুকুরের চারিদিকে ঘুরছিলেন তখন ওনার মনে হচ্ছিল পুকুর থেকে অদৃশ্যভাবে কেউ যেন ওনার দিকে তাকিয়ে আছে। দাদা এসবে নজর না দিয়ে সেই লোকের বাড়িতে গিয়ে পুকুরে থাকা সেই জিন পরিবারকে হাজির করেন। সেই জিনদের হাজির করার পর ওরা বলে, আমরা এই জায়গায় থাকি অনেক বছর ধরে, আমি এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবো না। ওদের কথায় জলিল দাদা পরীর সাহায্যে ওদের ইচ্ছের বিরুদ্ধে সেই পুকুর থেকে তাড়িয়ে দেন। নিজের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক পুকুরটা ছেড়ে যাবার সময় সেই জিন পরিবারের সবাই জলিল দাদাকে বলেন, কবিরাজ, আমাদের জোর করে তাড়ালি, তোকে আমরা দেখে নেব। কথাটা বলে ওরা চলে যায় সেই পুকুর ছেড়ে। জিনগুলো চলে যাবার পর সেই লোকের বাড়ি থেকে জলিল দাদা নিজের বাড়ির দিকে রওনা করেন। বাড়ির দিকে আসার সময় দাদা সেই পরীকে বলেন, আচ্ছা পরী, তোমার নাম কি? দাদার কথায় সেই পরী বলে, আমার নাম মরিয়ম, আমি মরিয়ম পরী। জলিল দাদা, তোমার নামটা যেমন সুন্দর তুমিও তেমনই সুন্দর। জানো তোমাকে বন্দি করার কারণ কি? আমার না তোমাকে অনেক ভালো লাগে। পরী, কবিরাজ, ক্ষমতার জোরে অনেকেই অনেক কথা বলে। আপনি কি ভুলে যাচ্ছেন আমি জিন জাতি, আপনি মানুষ জাতি? জলিল দাদা বলেন, তাতে কি? আমার তোমাকে ভালো লাগে, এটা বলা কি অন্যায়? পরী বলে, আমাকে বন্দি করে রাখাটা অন্যায়। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দিন। আমার ছোট দুটো সন্তান আছে, ওরা আমাকে ছাড়া কিভাবে থাকবে বলেন? মা হিসেবেও তো আমারও অনেক কষ্ট হয় ওদের ছেড়ে থাকতে। এই বলে পরী কান্না করতে থাকে, কিন্তু জলিল দাদার এতেও মন গলে না। উল্টো যতদিন যেতে থাকে ততই পরী প্রেমে হাবুডুবু খেতে থাকে। শয়তানের দুকায় কে না পড়ে বলেন? সবাই চায় শয়তানের দুকা থেকে বেরিয়ে আসতে, কিন্তু জলিল দাদা এই শয়তানের দুকা থেকে বের হতে পারে না। দাদার একদিন শয়তানি বুদ্ধি ঢোকে আর জলিল দাদা তার ক্ষমতা প্রয়োগ করে নিজেকে কন্ট্রোল দিতে পারে না। সেই পরীর সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ করে ফেলেন। এই কাজে পরী কিন্তু হাজারবার না করেছেন,
পরি কোনোভাবে রাজি ছিলেন না, কিন্তু পরি তো দাদার কাছে বন্দী। উনি তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে দাদার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এভাবে পরীকে ধরে রাখা, পরীকে দিয়ে জিন ভূত ছাড়ানোর মধ্যে কেটে যায় কয়েকটা মাস। কয়েক মাস পর পরি জানতে পারে তার ছোট মেয়েটা অসুস্থ। মেয়ের অসুস্থতার কথা শুনে পরি ছটফট করতে থাকে মেয়েকে দেখার জন্য, মেয়ের কাছে যাবার জন্য। কিন্তু জলিল পরীকে তার মেয়ের কাছে যেতে দেন না। জলিল দাদা পরীকে তার কাছে ধরে রাখে। পরি তার পরিবার তার মেয়ের কাছে ফিরে যাওয়ার জন্য অনেক কান্না করে, কিন্তু দাদা কোনোভাবে যেতে দেন না। এভাবে আরও কয়েকটা দিন চলে যাওয়ার পর পরি জানতে পারেন তার ছোট মেয়েটা মারা গেছে। মেয়ে মারা যাবার কথা শুনে মরিয়ম পরি তো পাগলের মতো হয়ে যায়, অনেক কান্না করতে থাকে। এটা দেখে জলিল দাদা পরীকে বলে তার মেয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু একেবারের জন্য না। মেয়ে মারা গেছে ওকে দেখে ওর জানাজা শেষে আবার আসতে হবে, এরকম একটা শর্তে পরীকে যেতে দেন। ছোট মেয়ের মৃত লাশটা দেখে পরি চলে যায় তার মেয়ের কাছে, আর মৃত মেয়েটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। যখন মা বাবা মারা যায় তখন কষ্ট হলেও একটু মেনে নেওয়া যায়, কেননা ওনারা বড়, সবাইকে একদিন মরতে হবে। কিন্তু নিজের সন্তানের লাশ দেখে কেউ বা মানতে পারে? সন্তান হারানোর কষ্ট সেই বুঝে যে তাকে হারিয়েছে। যাই হোক, পরীর মেয়ে মারা যাওয়ার পরের দিন পরি আবারও জলিল দাদার কাছে ফেরত আসে। পরীর ভীষণ মন খারাপ ছিল। এদিকে পরীর মন খারাপ অবস্থায় জলিল দাদা পরীকে বলেন, পরি চলো, এক জায়গায় যেতে হবে, একজনের বাড়িতে। ওনার যুবতী মেয়েটাকে নাকি কোনো জিনে ধরেছে, ওখানে গেলে বুঝতে পারবো। দাদার কথায় পরি যেতে চান না, কেননা তার মনটা ছিল ভীষণ খারাপ। কিন্তু দাদা নাছোড়বান্দা, পরীকে নিয়েই যাবে। দাদার জড়াজড়িতে উনি চলে গেলেন সেই বাড়িতে। সেই বাড়িতে যাবার পর জলিল দাদা দেখলেন যুবতী একটা মেয়ে উঠোনে বসে আছে, ওকে দুজন ধরে রেখেছে। জলিল দাদা সেখানে গিয়ে বুঝতে পারেন এই মেয়েকে জিনে ধরেছে। দাদা সেখানে যাবার পর মেয়েটার চারদিকে একটা গোল বৃত্ত আঁকেন, আর সেই জিনকে হাজির করার জন্য দোয়া কালাম পড়তে শুরু করেন। এর বেশ কিছুক্ষণ পর সেই মেয়েটার শরীরে সেই জিনটা হাজির হয়। জিনটা হাজির হবার সাথে সাথে জলিল দাদা বলেন, তুই কে, কোথা থেকে আসছিস এটা জানতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, এই মেয়ের কাছে আসা বন্ধ কর, চলে যায় এখান থেকে। দাদার কথায় জিনটা বলেন, না যাব না, কি করবি কর। জিনটার কথায় জলিল দাদা রেগে গিয়ে তার সাথে থাকা বিশেষ গাছের শেকড়টা সেই মেয়েটার শরীরে, মানে জিনটার শরীরে চেপে ধরার সাথে সাথে মেয়েটার শরীরে থাকা জিনটা একটা চিৎকার দিয়ে সেখানে উপস্থিত থাকা সবার সামনে জলিল দাদাকে 20-25 হাত উপরে তুলে একটা আছাড় মারেন। জিনটার এমন আঘাতে জলিল দাদার দুটো পা ভেঙে যায় ও তিনি গুরুতর আহত হয়ে পড়ে। দাদার এরকম অবস্থায় ওনাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুদিন চিকিৎসা করে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। হঠাৎ করে ওনার সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা উনি ভাবতেও পারেনি। যাই হোক, দাদা বাড়িতে আসার পর উনি বুঝতে পারেন ওনার শরীরে পুরোপুরিভাবে আর কখনো ভালো হবে না। তাই উনি চিন্তা করেন এই কবিরাজি পেশা ছেড়ে দিবেন। কথা মতো সেটাই করেন। জলিল দাদা বাড়িতে আসার পরের দিন তার কাছে বন্দি থাকা দুটো জিনকে মুক্ত করে দেন। জিন দুটো মুক্ত হয়ে চলে যান। এদিকে মরিয়ম পরীকে দাদা ডাক দিয়ে বলেন, মরিয়ম, আমি জানি তুমি ভিতরে ভিতরে আমার উপর অনেক রেগে আছো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, চেয়েছিলাম বিয়ে করতে। তোমার সাথে আমি বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও করেছি। তুমি এসবের জন্য পারলে আমাকে মাফ করে দিও। আমি আজকের পর আর কবিরাজি করব না। তুমি এখন থেকে মুক্ত, যাও তোমার রাজ্যে ফিরে যাও। এই বলে দাদা পরীকে মুক্ত করে দেন। পরী মুক্ত হয়ে যাবার সময় দাদাকে বলেন, কবিরাজ, জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু জিনিস কখনো ফিরে আসে না। তুই আমাকে বন্দি করে নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নিয়েছিস, এমনকি আমার সাথে শারীরিক সম্পর্কও করেছিস। শেষমেশ আমাকে মুক্ত করে দিলি। তোর অবস্থা তো ভালো না, তোকে আর কি করব। আমার বাচ্চা দুটো আমাকে কাছে না পেয়ে অসহায় হয়ে ঘুরছিল। আমার মেয়েটা মায়ের অভাব পেয়ে অবহেলিত হয়ে মারা গেছে। আমি আমার মেয়েকে হারিয়ে, কবিরাজ একটা কথা শুনে রাখ, আমার মেয়েকে আমি হারিয়েছি।
এখন থেকে তোর বংশে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে আমি তাকে মেরে ফেলব। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বংশে তোর ছেলে বা নাতির কোনো মেয়ে বাচ্চা হবার পর ওকে বড় হতে দেব না, মেরে ফেলব। কথাটা বলে চলে যায় মরিয়ম পরী। সেই তখন থেকে মরিয়ম পরী অভিশাপ হয়ে দাঁড়ায় সুমনদের পরিবারের উপর। এসব কথা হুজুর এতক্ষণ সুমন ও তার পরিবারকে বলছিলেন। হুজুরের মুখে এসব পুরনো ঘটনা শুনে সুমন ও তার পরিবারের সবারই খারাপ লাগে। তাদের দাদার জন্য আজ তাদের উপরে মরিয়ম পরী অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সুমন ও তার পরিবারের মন খারাপ দেখে হুজুর বলেন, সুমন, আপনারা আপনাদের জলিল দাদাকে ভুল বুঝিয়েন না। উনি কিন্তু খারাপ মানুষ ছিলেন না, উনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু পরীকে দেখে তার প্রেমে পড়ে এসব করেছে পরীর সাথে। পরীর সাথে যা করেছে সেটা অন্যায়। তাছাড়া উনি খুবই ভালো মানুষ ছিলেন। হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই হুজুরকে বললেন, হুজুর, আপনার সাথে তো অনেক জিনেরা থাকে, যাদের সাহায্যে আপনি সব কিছু জেনেছেন। আপনি কিছু একটা করুন না, মরিয়ম পরীকে হাজির করুন আর কথা বলুন। সুমন ও তার ভাইয়ের কথায় হুজুর বললেন, আমি চেষ্টা করে দেখতে পারি, দেখা যাক কি হয়। কথাটা বলে হুজুর মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করলেন, কিন্তু মরিয়ম পরী কোনোভাবেই হাজির হয় না। হুজুর অনেক চেষ্টা করেও যখন পরীকে হাজির করতে পারলেন না, তখন উনি সুমন ও তার বড় ভাইকে বললেন, যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো, পরী এত সহজে হাজির হবে না। আমি বরং আজকে চলে যাই আর আমার সাথে থাকা জিনদের বলি মরিয়ম পরীর সাথে দেখা করুক। ওরা দেখা করে বললে হয়তো মরিয়ম পরী হাজির হতে পারে। হুজুরের কথায় সুমন বললেন, হুজুর, আপনি চাইলে আজকে রাতটা আমাদের বাড়িতে থাকতে পারেন। সুমনের কথায় হুজুর বললেন, না, আমার বাড়িতেই ফিরতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমি আগামীকাল সন্ধ্যাবেলায় আপনাদের বাড়িতে আসব ইনশাল্লাহ। কথাটা বলে হুজুর চলে গেলেন। হুজুর চলে যাওয়ার পর সুমন ও তার পরিবারের সবাই পড়ে গেলেন এক মহা চিন্তায়। তার দাদার কারণে তাদের বংশে আর কোনো মেয়েদের জন্ম হবে না, জন্ম হলেও বড় হতে পারবে না। সেই পরী তাকে মেরে ফেলবে। পরিবার থেকে তিনটা ছোট মেয়ে বাচ্চাকে মেরে ফেলছে মরিয়ম পরী। এসব চিন্তায় পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে। হুজুর বলেছেন আগামীকাল আসবে। এদিকে সুমনদের বাড়ি থেকে চলে আসার পর সেই রাতে হুজুর তার সাথে থাকা দুজন শক্তিশালী জিনকে ডাকে। হুজুরের ডাকে তার সাথে থাকা দুজন জিন আসেন হুজুরের কাছে। জিন দুটো এসে হুজুরকে সালাম দিয়ে বলেন, হুজুর, আমাদের ডাকলেন, কিছু কি বলবেন? তখন হুজুর জিনদের বলেন, আচ্ছা, মরিয়ম পরী সম্পর্কে নতুন কিছু জানেন কি? হুজুরের কথায় সেই জিনেরা বলেন, আমরা ওর পুরনো ইতিহাস তো আপনাকে বলেছি, এখন নতুন গল্প জানতে আজকে রাতটা সময় দেন, আমরা ওনার ব্যাপারে জেনে আপনাকে বলি। আমরা এখন আসি, ফজরের নামাজের পর আমরা আসব আপনার কাছে। কথাটা বলে সেই জিনেরা চলে যায়। এদিকে হুজুর ও ওদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের পর কথা মতো সেই জিনেরা আসে হুজুরের কাছে। ওরা আসায় হুজুর বলেন, কিছু কি জানতে পারলেন? হুজুরের কথার জবাবে ওরা বলে, হ্যাঁ হুজুর, আমরা জানতে পারছি। তখন হুজুর জানতে চায়, কি জানতে পারলেন? বলেন, মরিয়ম পরী কেন আমার ডাকে হাজির হয়নি? হুজুরের কথায় ওরা বলে, হুজুর, মরিয়ম পরীর শক্তি আগের থেকেও বেড়ে গেছে। এমনিতে উনি মারিচ সম্প্রদায়ের জিন। আর পরের কথা হলো, উনার কয়েক মাস আগে জিন সর্দারের সাথে বিয়ে হয়। উনার প্রথম স্বামী তো মারা গেছে জানেন। কয়েক মাস আগে জিন সর্দারের সাথে বিয়ে হওয়ায় মরিয়ম পরীর শক্তি আরও বেড়ে গেছে, কেননা এখন ওনার সাথে পাহারাদার জিনেরা থাকে। তবু আমরা মরিয়ম পরীর সাথে কথা বলছি। আপনি আজ সন্ধ্যায় সুমনদের বাড়িতে গিয়ে মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করলে উনি ইনশাল্লাহ হাজির হবেন। পরে ওনার সাথে কথা বলে দেখেন উনি কি চায়। কথাগুলো বলে সেই জিন দুটো চলে যায়। এদিকে হুজুরও অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হবার জন্য। দিন পেরিয়ে সন্ধ্যা হতেই হুজুর সুমনদের বাড়িতে চলে গেলেন। হুজুরদের জন্য সুমনদের পরিবারের সবাই অপেক্ষা করছিলেন আগে থেকেই। হুজুর সেখানে যাওয়ায় সুমন হুজুরকে বসতে বলে জিজ্ঞেস করেন, হুজুর, আপনি কিছু কি জানতে পারলেন? সুমনের কথায় হুজুর বললেন, হ্যাঁ, কিছু কথা জেনেছি। আজকে মরিয়ম পরী হাজির হতে পারে
আপনারা আমাকে একটা ফাঁকা রুম দিন, অন্ধকার একটা রুম, যেখানে আমি মরিয়ম পরীকে হাজির করে কথা বলব। হুজুরের কথা সুমন ও তার বড় ভাই বলেন, হুজুর, আমরা দুই ভাই থাকি আপনার সাথে। ওদের কথাই হুজুর বলেন, আমার সাথে থাকবা, ঠিক আছে থাকতে পারো, কিন্তু কোনো কথা বলা চলবে না। আর মরিয়ম পরী উপস্থিত হলে ভয়ে চিৎকারও দিবেন না। তখন হুজুরের কথায় ওরা রাজি হয়। হুজুরকে একটা ফাঁকা রুম দেয়া হয়। হুজুর সুমন ও তার বড় ভাইকে নিয়ে সেই রুমে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর মনে হলো একটা বাতাস এসে ঘরে ঢুকলো, আর হুজুরের সামনে এসে দাঁড়িয়ে রইল একটা কালো ছায়া। অন্ধকারে সেই ছায়াটির মুখ দেখা যাচ্ছিল না, শুধু আকার আকৃতি বোঝা যাচ্ছে এটা একটা নারী অবয়ব। মরিয়ম পরী উপস্থিত হয়ে হুজুরকে একটা সালাম দিলেন। হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছেন আপনি? হুজুরের কথায় মরিয়ম পরী বললেন, আমি ভালো আছি। হুজুর আমাকে কেন ডাকছেন সেটা আমি জানি, আর আপনিও জানেন আমি কেন এই বংশের কোনো মেয়ে বাচ্চাকে বড় হতে দেই না। হুজুর, সন্তান হারানোর ব্যথা সেই বুঝে যে হারায়। আমি আমার মেয়েকে হারিয়েছি এদের দাদা জলিল কবিরাজের জন্য। উনি আমাকে জোরপূর্বক তার কাছে বন্দি নানা কাজ করিয়েছেন, আমার সাথে শারীরিক সম্পর্কও করেছে। আমাকে নাকি ওনার পছন্দ হয়েছে, কিন্তু ওনার তো বোঝার দরকার ছিল আমি মানুষ জাতি না, আমি জিন জাতি। হুজুর, আপনি সব জেনে শুনে এই পরিবারের কেন সাহায্য করতে আসছেন? আপনি চলে যান। পরীর কথায় হুজুর বলেন, আমি মানলাম জলিল দাদা আপনার সাথে অন্যায় করছে, উনার পাপের ভার এরা কেন নিবে? একজন মানুষের অন্যায়ের জন্য আপনি এদের সন্তানদের মেরে ফেলে কি নিজে অন্যায় করছেন না? আপনি এদের মাফ করে দিন। হুজুরের কথায় পরী বললেন, আমি আমার প্রতিজ্ঞা থেকে একটু নড়ব না। আমার মেয়ে হারানোর কষ্ট আজও বলতে পারিনি। কথাটা বলে মরিয়ম পরী সেখান থেকে চলে গেলেন। পরী চলে যাবার পর হুজুর সুমন ও তার বড় ভাইকে বললেন, আপনাদের আর কি বলবো? পরী কি বলল সেটা তো নিজেই শুনলেন। আমি এই পরীর ব্যাপারে কালকে খোঁজ নিয়েছিলাম। আমার সাথে থাকে জিনেরা বলছে মরিয়ম পরীর বিয়ে হয়েছে একজন জিন সর্দারের সাথে, এতে ওনার শক্তি বেড়ে গেছে। পরী এখনো আপনাদের পরিবারের উপর রেগে আছে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আশা করি পরী কোনো সমস্যা করবে না। কথাটা বলে হুজুর সুমনদের বাড়িটা বন্ধ করে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় সুমনকে বলেন, এরপর থেকে কোনো সমস্যা হলে তাকে জানাতে। এই বলে চলে যায় হুজুর। উনি চলে যাবার পর সুমন ও তার পরিবার চিন্তায় চিন্তায় দিন কাটাতে থাকে। এভাবে চলতে থাকে দিন। আগের মতো এখন আর রাতের বেলা পরীর কান্না শোনা যায় না। আস্তে আস্তে সুমন ও তার পরিবার মরিয়ম পরীর কথা ভুলে যেতে থাকে। এভাবে কেটে যায় একটি বছর। এক বছর পর আল্লাহর রহমতে সুমনের বউয়ের পেটে বাচ্চা আসে। একটি বাচ্চাকে হারিয়ে ওরা অনেক ভেঙে পড়েছিল। আজ এক বছর পর তাদের বাচ্চা আসায় দুজনে বেশ খুশি। সুমন ও তার বউয়ের অনেক যত্ন নিতে থাকে। সুমনের বউ ও সাবধানে চলাফেরা করতে থাকে। এভাবে কেটে যায় আরও কয়েকটা মাস। কয়েক মাস পর সুমন আবারও বাবা হন, কিন্তু সুমনের পরিবারের কেউই খুশি হন না, উল্টে মন খারাপ করে ফেলেন। কেননা সুমনের বউয়ের আবারও মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা হওয়ায় তাদের মন খারাপ না, তাদের মন খারাপ হয় এটা ভেবে যে মেয়ে বাচ্চা জন্ম হওয়ায় আবারও হয় অভিশাপ হয়ে আসবে মরিয়ম পরী। এই পরিবারের আগের 3টা মেয়ে বাচ্চার মতো এই বাচ্চাটিকে হয়তো মেরে ফেলবে মরিয়ম পরী। চিন্তায় চিন্তায় দিন কাটতে থাকে সুমনের পরিবারে। দেখতে দেখতে কেটে যায় 4-5টি মাস। এই 4-5 মাসে সুমনের ছোট মেয়েটা একটু বড় হওয়ায় পরিবারের উপর নেমে আসে পূর্ণ সেই অভিশাপ। সুমন ও তার পরিবারের সবাই রাতের বেলা আবারও মায়াকান্না শুনতে পেত। এই মায়াকান্না নিশ্চয় মরিয়ম পরীর। পরিবারের উপর আবারও মরিয়ম পরীর আবির্ভাব হওয়ায় সুমন সেই হুজুরের কাছে চলে গিয়ে ওনাকে সব খুলে বলে। সব শুনে হুজুর সুমনদের বাড়িতে আসে আর আবারও পুরো বাড়িটা বন্ধ করে দেন। বাড়িটা বন্ধ করার পরের দিন থেকে আবারও সব স্বাভাবিক হয়ে ওঠে। রাতের বেলা কেউই আর মায়াকান্না শুনতে পেতেন না। এভাবে কেটে যায় আরও কয়েকটি মাস। এদিকে সুমনের ছোট মেয়েটার বয়স এসে দাঁড়ায় 1 বছরে। একদিন দিনের বেলা সুমন কাজের জন্য বাহিরে যায়। এদিকে সুমনের বউ তার মেয়েটাকে রুমে ঘুম পাড়িয়ে বাহিরে কাজ করছিলেন। এর ঠিক কিছুক্ষণ পর সুমনের বউ ঘরে গিয়ে দেখেন তাদের বাচ্চাটা ঘরে নেই।
কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে রাখা বাচ্চাটি কোথায় গেল এই ভেবে সুমনের বউ খুঁজতে থাকে। বাড়ির সবাইকে জানানো হয়, সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু সেই ছোট মেয়েটাকে কোথাও পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে সুমনের কানে খবরটা পৌঁছায়। সুমন ও তাড়াতাড়ি করে বাড়িতে আসে আর আশপাশে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু তার মেয়েটাকে কোথাও পাওয়া যায় না। দিনের বেলা এরকম ঘটনা ঘটবে কেউ বুঝতে পারেনি। মেয়ে হারিয়ে যাওয়া সুমন বুঝতে পারে সমস্যা অন্য কোথাও, এটা কোনো স্বাভাবিক বিষয় না। সুমন আর দেরি না করে সোজা চলে যায় সেই হুজুরের কাছে। সুমন হুজুরের কাছে যাওয়ায় হুজুর সুমনকে অবাক করে দিয়ে বলে, কি মেয়েকে হারিয়ে ফেলছেন বুঝি? হুজুরের কথায় সুমন অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ হুজুর, আপনি জানলেন কিভাবে? তখন হুজুর বলেন, আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে জেনেছি। আমার সাথে থাকা একটি জিন আপনার বাড়িটা পাহারা দিত। সে একটা কাজে আপনার বাড়ি থেকে দূরে আসায় মরিয়মপুরি আপনার মেয়েকে নিয়ে গেছে। হুজুরের কথা সুমন কান্না করতে করতে বললেন, হুজুর, আমার মেয়ে আগেও একটা মেয়েকে হারিয়েছি। আমার বড় ভাইয়ের দুটো মেয়েকে হারিয়েছি। আমরা কি ওই পরীর হাত থেকে রেহাই পাবো না? সুমনকে কান্না করতে দেখে হুজুর বলেন, আপনি কাঁদবেন না। মরিয়ম পরী যা করেছে সেটা অন্যায়। আমি আর একটা ব্যবস্থা করছি। আমার একজন বন্ধু আছে, সে একজন মাদ্রাসায় শিক্ষক। ও কিন্তু কবিরাজি করে না, কিন্তু ওর সাথে একজন শক্তিশালী জিনের বন্ধুত্ব আছে। ওই জিনটাই তার শিক্ষক। ওই জিনের বয়স 1000 বছরের বেশি। আমি আমার বন্ধুকে আপনার কথা বলবো। ওর সমস্যা না থাকলে ও আসবে। ওকে নিয়ে আমি আপনার বাড়িতে যাব, আর দুজন মিলে মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করব। মরিয়ম পরীর মোকাবেলা করব। হুজুরের কথা সুমন মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। এদিকে সুমন চলে যাবার পর হুজুর জিনদের মাধ্যমে উনার বন্ধু আরেক হুজুরকে খবর পাঠালাম যেন তার সাথে দেখা করে। হুজুরের কথা মতো সেই জিন খবর নিয়ে চলে গেলেন অন্য একজন হুজুরের কাছে। এদিকে সুমনদের পরিবারের সুখের ছায়া। তাদের মেয়েকে হারিয়ে তারা যেন অসহায় হয়ে গেছে। হুজুর বলেছেন তার বন্ধুকে নিয়ে আসবে তাদের বাড়িতে। এই আশাতেই সময় কাটতে থাকে, কিন্তু একদিন 2 দিন এভাবে 3 দিন পার হয়ে যায়। 3 দিন চলে যাবার পর সুমন ও তার পরিবার ভাবেন হুজুর হয়তো আর আসবে না, কিন্তু 3 দিন চলে যাবার পর হুজুর ঠিকই আসে। সাথে আরেকজন হুজুর, দুজন হুজুর চলে আসলেন সুমনদের বাড়িতে। হুজুরকে দেখে সুমন বসতে দেন আর বলেন, হুজুর, আজ 4 দিন হয়ে গেল আমার মেয়েটা নিখোঁজ। আগের মেয়েটাকে তো মৃত অবস্থায় পেয়েছি, লাশ তো পেয়েছি, কিন্তু এবার মেয়েটার লাশও পাচ্ছি না। ওই মরিয়ম পরী কোথায় নিয়ে গেছে আমার মেয়েটাকে? কথাটা বলতে বলতে সুমন আর তার পরিবারের সবাই কান্না করতে থাকে। সবার কান্না দেখে হুজুর বলেন, আপনারা কান্না করবেন না। মরিয়ম পরী অনেকবার বেড়ে গেছে, আজকে ওর একটা ব্যবস্থা আমরা করব। কথাটা বলে হুজুর রাতের অপেক্ষা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পর রাত নেমে আসায় হুজুর সুমনকে বলে, আপনাদের বাড়ির মহিলা সদস্য আর বাচ্চাদের একটা ঘরে দরজা লাগিয়ে থাকতে বলেন। বাইরে যত যাই হোক ওরা যেন বাহির না হয়। আর সুমন ও তার বড় ভাইকে বলেন, আপনারা বাহিরে থাকুন, সমস্যা নেই, কিন্তু মরিয়ম পরী উপস্থিত হওয়ার পর কোনো রকম ভয় পেয়ে চিৎকার করবেন না। এটা বলে হুজুর মরিয়ম পরীকে হাজির করার জন্য যে রিচুয়াল করার দরকার সেটা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টার পর কয়েকজন পাহারাদার জিন নিয়ে মরিয়ম পরী সেখানে এসে উপস্থিত হন। মরিয়ম পরী যখন উপস্থিত হয়েছিল তখন মনে হচ্ছিল চারদিকে প্রচণ্ড ঝড় বাতাস বইতেছে। ঝড়ের বেগে মরিয়ম পরী সেখানে এসে হুজুরকে বললেন, হুজুর, আপনি আবারও কেন আমাকে হাজির করতে বাধ্য করলেন? পরীর কথায় হুজুর বললেন, কেন বাধ্য করেছি? কথাটা তো অজানা নয়। আপনি কেন বারবার এই পরিবারের মেয়ে বাচ্চাদের মেরে ফেলছেন? একজন মানুষের ভুলের জন্য আপনি তাদের এত বড় ক্ষতি করতে পারেন না। সুমনের মেয়ে কোথায়? ওর বাচ্চাটা আজ 4-5 দিন ধরে নিখোঁজ। বাচ্চাটার লাশটা পর্যন্ত খুঁজে পায়নি। ওর বাচ্চা কোথায় আছে বলুন, আর এদের পরিবার থেকে চলে যান। হুজুরের কথায় মরিয়ম পরী কিছুই বলে না। পরী উল্টো হুমকি দিতে থাকে। এই দেখে হুজুর বন্ধু অন্য যে হুজুর, ওনার সাথে কিন্তু পূর্ণ বয়স্ক একজন শক্তিশালী জিন থাকে। মরিয়ম পরীর কথায় সেই বৃদ্ধা শক্তিশালী জিনটাকে সেখানে উপস্থিত করান আর মরিয়ম পরীকে বলে, মরিয়ম, তুমি কি জানো তুমি কতটা অন্যায় করেছ? কাউকে হত্যা করার শাস্তি সৃষ্টিকর্তা ঠিকই দিবেন। তুমি তোমার মেয়ের মৃত্যুর জন্য এই পরিবারের এত বড় ক্ষতি করতে পারো না। আমরা জিন জাতি,
মানুষেরা যেন আমাদের ভয়ঙ্কর হত্যাকারী জাতি ভাবতে না পারে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও তাই। তোমাকে ভালোভাবে বলছি, এই পরিবার ছেড়ে চলে যাও, নইলে কি করবেন? বলে উঠলেন মরিয়ম পরী। পরীর কথায় সে বৃদ্ধা জিনটা বললেন, তোমাকে বন্দি করতে বাধ্য হব। সেই জিনের কথায় মরিয়ম পরী বললেন, আপনি কি ভুলে যাচ্ছেন আমার পরিচয়? আমার স্বামী জিনের সর্দার। আপনি আমার কি করতে পারবেন? করেন দেখি। পরীর কথায় সে বৃদ্ধা জিনটা মুচকি একটা হাসি দিয়ে বলেন, তোমার স্বামীর বাবা ছিলেন আমার বন্ধু। আমি তোমার সর্দার স্বামীর থেকে অনেকটা বড় ও শক্তিশালী। একজন বয়স্ক জিনকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানো না? কথাটা বলে সেই জিন পরীর দিকে এগিয়ে যেতেই পরীর সাথে থাকা জিনগুলো এই বৃদ্ধা জিনের দিকে এগিয়ে আসতেই মুহূর্তে সেই বৃদ্ধা জিন পরীর সাথে আসা পাহারাদার জিনদের আহত করে মাটিতে ফেলে দেন। সবাইকে আহত করে সেই বৃদ্ধা জিন হুজুরের দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললেন, মরিয়ম পরীকে বন্দি করতে। হুজুরও সেই জিনের কথা মতো পরীকে বন্দি করতে যাবে, ঠিক তখনই সেখানে থাকা সুমন বলে ওঠেন, থামুন হুজুর, ওনাকে ছেড়ে দিন। ও আমার বড় ভাই আমাদের সন্তানকে হারিয়েছি, আমরা তো বুঝতেছি এর কি কষ্ট। ওনাকে বন্দি করলে তো আর আমাদের বাচ্চাদের ফিরে পাবো না। ওনাকে ছেড়ে দিন। বন্দি জীবন কার বা ভালো লাগে, মুক্ত করে দিন ওনাকে। সুমনের এমন কথায় মরিয়ম পরী অনুতপ্ত হয়। সে বুঝতে পারে আসলে সব মানুষেরা খারাপ হয় না। একজনের ভুলের জন্য তাদের বংশ বা পরিবারের কারো ক্ষতি করা ঠিক না। সুমনের এমন ব্যবহার দেখে মরিয়ম পরী বলে, আমি আমার ভুল বুঝতে পারছি। সুমনের দাদা আমার রূপের প্রেমে পড়ে হয়তো আমার সাথে অন্যায় করেছে। ওর দাদার ভুলের জন্য আমি ওদের পিছনে পড়েছিলাম, কিন্তু আজ ওর এমন ভালো ব্যবহারে আমি মুগ্ধ। আমি কথা দিচ্ছি, আজকের পর এই পরিবারে বা ভবিষ্যতে এই বংশের কারো কোনো মেয়ে বাচ্চা হলে আমি কিছু করব না। আমি এদের মাফ করে দিলাম। আর হ্যাঁ, আমি এর আগের মেয়ে বাচ্চাগুলোকে রাগের মাথায় মেরে ফেললেও 4-5 দিন আগে সুমনের মেয়েকে নিয়ে মেরে ফেলতে পারিনি। কেন জানি না, হঠাৎ মেয়েটার প্রতি মায়া হলো, তাই ওকে না মেরে আমার কাছে রেখে দিয়েছি। এই বলে উনি একটা ইশারা করায় সেখানে দুজন পড়ে আসলেন একটা বাচ্চাকে কোলে নিয়ে। আর এটা সুমনের মেয়ে বাচ্চা। সুমনের বাচ্চাকে সুমনের কাছে ফিরিয়ে দিয়ে মরিয়ম পরী বললেন, আমাকে মাফ করে দিন। আমার মেয়েকে হারিয়ে আমি রেগে প্রতিশোধ নিতে এতদিন আপনাদের পরিবারের ক্ষতি করেছি। আজকের পর থেকে আর কোনো ক্ষতি হবে না আপনাদের পরিবারের। এই বলে মরিয়ম পরী সুমনের পরিবার সহ সেখানে থাকা দুজন হুজুর ও হুজুরের সাথে থাকা বৃদ্ধা জিনের কাছে মাফ চেয়ে সেখান থেকে চলে যায়। সুমনের ছোট মেয়েটাকে ফিরিয়ে দিয়ে পরী চলে যায়। এদিকে ছোট মেয়েটাকে ফিরে পেয়ে সুমন ও তার পরিবার অনেক খুশি। এরকম একটা সমস্যার সমাধান করতে পারায় হুজুরও ভালো লাগে। ওনারা সুমন ও তার পরিবারের কাছে বিদায় নিয়ে চলে যায়। সুমনের দাদার কারণে মরিয়ম পরীর অভিশাপ লেগেছিল, সেটা সেদিনের পর থেকে কেটে যায়। এই ঘটনার পর সুমনের মেয়ে বাচ্চাটা বড় হয়, তার সাথে আর কোনো সমস্যা হয় না। এমনকি 2-1 বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে একটা মেয়ে বাচ্চা জন্ম হয় ও আল্লাহর রহমতে অনেক বড় হয়। তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি এখানেই শেষ। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।